আরও রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের, লিখিত প্রস্তাব ছাড়া করিডোর হুমকি বলছেন বিশ্লেষকরা। এলজিইডির প্রধান কার্যালয় সহ ৩৬ অধিদপ্তরে দুদকের অভিযান, মিলছে দুর্নীতির প্রমাণ, পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দ। জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত, আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের সর্বোচ্চ দায়িত্ব, পুলিশ সপ্তাহ উদ্বোধনের প্রধান উপদেষ্টা। মে মাসের প্রথম সপ্তাহে বেশিরভাগ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস, প্রাণহানি বাড়ার শঙ্কা, জনসচেতনতায় গুরুতর। কুষ্টিয়ায় বেড়েই চলেছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য, মরণফাঁদ জেলার সড়ক মহাসড়ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। বিএমটি এর বিতর্কিত সেচ নীতিমালা, এবার বরেন্দ্র অঞ্চলের অর্ধেক জমিতে ধান চাষ হয়নি, আর্থিক সংকট পড়বে কৃষকের। এবং টাঙ্গাইলে ডুবাইল ও গবরা গ্রামে বাড়ি বাড়ি চাল তুলে বিক্রি করে 1 কিলোমিটার কাঁচা রাস্তা তৈরি, দ্রুতই পাকা রাস্তার দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছে আমি শিখা আজিজ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের লিখিত সিদ্ধান্ত ছাড়া আরাকানে মানবিক করিডোর দিলে তা দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে মনে করছেন নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এমন সিদ্ধান্তে ভূ রাজনীতিতেও ব্যাপক প্রভাব পড়বে, তাই এমন স্পর্শকাতর বিষয়ে সরকারকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। যদিও বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতিসংঘ রাখাইনে মানবিক সহায়তা দিতে চাইলে লজিস্টিক সাপোর্ট দিতে প্রস্তুত বাংলাদেশ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধের পর রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে সেখানে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। ফলে জরুরি সহায়তা পাঠাতে করিডোর চায় সংস্থাটি। বিষয়টি নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। সরকারের এককভাবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাৎক্ষণিক সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। আর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের আমির রাখাইনের সঙ্গে মানবিক করিডোরের বিষয়টি জাতির সামনে স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান। এমন বাস্তবতায় বাংলাদেশ জাতিসংঘকে সহায়তা পৌঁছাতে করিডোর সুবিধা দিলে কি ধরনের প্রভাব পড়বে এ নিয়ে কথা বলেন নিরাপত্তা বিশ্লেষক ও কূটনৈতিক বিশ্লেষকরা। তো দেখা দরকার যে আরাকান আর্মি যে চাচ্ছে সেটা লিখিত কোথায়, তার মধ্যে যে আমাকে কনসেন্ট দিচ্ছে যে হ্যাঁ তুমি হেল্প করতে পারো, সেটার লিখিত কোথায়। আর বড় আকারে যেটা হলো জাতিসংঘের যেটা বলা হচ্ছে সেই ডকুমেন্টটা কোথায়, সেগুলো হলে সব যেগুলি থাকে তাহলে আমার মনে হয় কোনো ঝামেলা হওয়া উচিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ছাড়া এমন পদক্ষেপ দুদেশের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছেন তারা। এমন স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার তাগিদ তাদের। আমরা কোনো পশ্চিমা গোষ্ঠীকে জাতিসংঘের অধীনেই হোক আর অন্য যে কোনো পরিচয়ই হোক করিডোরের ব্যবস্থা করে দেই, সেটা চীন স্বাভাবিকভাবে নিবে না। এখানে অবশ্যই চীনের একটা সম্মতি বা চীনের একটা সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন ছাড়া যদি আমরা করিডোর দেই, তাহলে পুরো অঞ্চলের ভূ রাজনীতি, এখানকার নিরাপত্তা এবং এখানকার যে পরিবেশ পরিস্থিতি আছে, সেটা আমি মনে করি যে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হবে। এদিকে মঙ্গলবার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি স্পষ্ট করেন। বলেন, এ নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো আলোচনা হয়নি বাংলাদেশের। তবে রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে জাতিসংঘকে লজিস্টিক সাপোর্ট দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে নতুন করে আরও 1,13,000 রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ করেছে জাতিসংঘ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর গুলশানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। পরে আদালতের নির্দেশে জব্দ করে তারা। আর সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। এদিকে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি সহ নানা অভিযোগে ঢাকার প্রধান কার্যালয় সহ সারা দেশে এলজিইডির ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে সংস্থাটি। ফজলে আদিত্যের রিপোর্ট। ১৯০০ কোটি টাকার ঘূর্ণিঝড় রোধে বি স্ট্রং প্রকল্পে অস্বাভাবিক দর নির্ধারণের অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। তবে গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে প্রবেশে বাধা দেয় এলজিইডির কর্মকর্তারা। অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান, 4টি ল্যাপটপ কিনতে 11 লাখ টাকা সহ প্রতিটি যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম নির্ধারণের প্রমাণ মিলেছে। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে এই যে ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে। ল্যাপটপ, কম্পিউটার প্লাস আরও কিছু এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। আর ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলায় এলজিইডি কার্যালয়ে চালানো অভিযানে পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক মহাপরিচালক। সমন্বিত জেলা কার্যালয় সহ প্রধান কার্যালয় থেকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি যে অভিযোগ আমাদের কাছে এসেছিল, সেই প্রেক্ষিতে সব একযোগে সব জায়গাতে এটা আমাদের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের গুলশান 1 নম্বরের 7 নম্বর সড়কের একটি ফ্ল্যাট আদালতের আদেশে জব্দ করেছে দুদক। সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা হস্তান্তর স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এটা যে কোনো অনুসন্ধান তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য। আর মামলা হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের নামে। তার বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 3টি ব্যাংক হিসেবে 8 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ফজলে আদিত্য, তিস টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সর্বোচ্চ দায়িত্ব বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 16 বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল আওয়ামী লীগ। সাইফুল রিপনের রিপোর্ট। রাজারবাগে পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পেশাগত কাজে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ ও অন্যান্য বাহিনীর প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দলীয়ভাবে ব্যবহারের ফলে বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা কমিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা জানি পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। অপ্রতুল জনবল, লজিস্টিক্স, অপর্যাপ্ত বাজেট ইত্যাদি। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। বলেন, জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। অশুভ শক্তির অপচেষ্টা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা
আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। দেশের মানুষ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুলিশকে শক্তিশালী অবস্থায় দেখতে চায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের জনগণের সাথে পুলিশের সম্পর্কই নির্ধারণ করে আমরা সভ্যতার কোন স্তরে আছি। এটা দেখেই সারা দুনিয়া বিচার করে আমরা সভ্যতার কোন স্তরে আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রবাসীদের ভোট নেয়ার পদ্ধতির বিষয়ে চূড়ান্ত মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে 15 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে। মঙ্গলবার নির্বাচন ভবনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আর প্রবাসীদের ভোটদান নিশ্চিতে বাস্তবায়নযোগ্য প্রস্তাবের পক্ষে রয়েছে বিএনপি। শিউলি রায়কে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ও নির্বাচন কমিশনার সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সেমিনার শেষে রাজনৈতিক দলগুলো পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং নিয়ে মিশ্র মতামত দেয়। প্রক্সি সিস্টেম একটা ওনারা সাজেস্ট করেছেন, মোটামুটিভাবে সেটা হতে পারে। এটা খুবই বিস্ময়ের ব্যাপার যে বাংলাদেশের 55 বছর অতিবাহিত হচ্ছে, অথচ প্রবাসীরা প্রবাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার কোনো আইনগত সুযোগ পায় নাই। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য, যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে আলোচনা হয়েছে। যে প্রস্তাব সবচেয়ে আধুনিক ও বাস্তবায়নযোগ্য, সাশ্রয়, সহজলভ্য হবে সেটাই বাস্তবায়নের পক্ষে বিএনপি। বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আমরা দাবি করেছি। কাজেই আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই তাদের। কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না, শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি। আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে বলে জানান সিইসি AMM নাসির উদ্দিন। অ্যাটলিস্ট সীমিত পরিসরে আমরা শুরু করি, শুরুটা অন্তত হোক। আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক, এই জন্য আপনাদের সবার বিজ্ঞ মতামত এবং সমর্থন আমরা চাই। প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অপরাধীরা যেন কোনোভাবে সুযোগ না পায়, সেদিকে নজর রাখার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমাদের এখানে বহুত। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। অপকর্ম করলে আওয়ামী লীগের মতোই বিএনপিকেও ছুঁড়ে ফেলবে জনগণ। দলীয় নেতাকর্মীদের এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদরের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ভয়াবহ এক ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছে। আওয়ামী লীগ যাদের ভয় পেয়েছে তাদেরই গুম করেছে। 1700 মানুষকে গুম করে দলটি 7 থেকে 8 বছর পর্যন্ত তাদের আটকে রেখেছে বলেও অভিযোগ করেন ফখরুল। দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে দলটি। দানের সৃষ্টি আপনাদের, একে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আওয়ামী লীগ অন্যায় না করে, অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে।
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা আছে জামায়াতের, এমনটি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় গণসংযোগ কর্মসূচিতে এই কথা বলেন তিনি। জামায়াত আমির প্রধান উপদেষ্টার ঘোষিত আগামী ডিসেম্বর থেকে ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা 50-50 বলেও জানান তিনি। এই সময় নির্বাচিত হলে কাজের ভিত্তিতে মানুষ মর্যাদা পাবে, এমন সমাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সেই সঙ্গে মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে জামায়াত কাজ করবে বলেও জানান দলটির আমির। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। যেহেতু কিছু সংস্কারের প্রশ্ন জড়িত রয়েছে, একটু সময় লাগবে। এই জন্য ডিসেম্বরের ভিতরে এটা হতেও পারে, নাও হতে পারে, এখানে 50-50 চান্স। মে মাসের প্রথম সপ্তাহে দেশের বেশিরভাগ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রপাতে প্রাণহানি বাড়ার শঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, মেঘাচ্ছন্ন পরিবেশের পাশাপাশি উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এ সময় মানুষকে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ তাদের। প্রাণহানি কমাতে এ বিষয়ক জনসচেতনতার উপরে জোর দেন আবহাওয়াবিদরা। ফাহিম ইউসুফের রিপোর্ট। গেল সোমবার দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে উল্লেখযোগ্য হারে হয় বজ্রপাতও। এতে প্রাণ যায় অন্তত 16 জনের। দেশে প্রতি বছর বজ্রপাত প্রবণ এলাকা বাড়ার পাশাপাশি বজ্রঝড়ের সংখ্যাও বাড়ছে। বজ্রপাতে মৃত্যু রোধে আবহাওয়াবিদরা জোর দিচ্ছেন সম্মিলিত সচেতনতায়। বজ্রধ্বনি শুনবেন যখন, ঘরে যাবেন তখন, এ প্রতিবাদে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন তারা। বজ্রধ্বনি শুনবেন যখনই, ঘরে যাবেন তখন, এইটাকে মেনে নিতে হবে। 2 নম্বরে খোলা মাঠে থাকা যাবে না। 3 নম্বরে বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না। 4 নম্বরে জলাধারে থাকলে ইমিডিয়েটলি জলাধার থেকে উঠে ঘরের মধ্যে অবস্থান করতে হবে। বজ্রঝড়ের পূর্বাভাস অল্প সময় আগে পাওয়ায় বজ্রপাত এড়াতে পর্যাপ্ত সময় পাওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, মেঘাচ্ছন্ন পরিবেশের পাশাপাশি উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এ সময় মানুষকে নিরাপদ স্থানে অবস্থান নিতে হবে। মে মাসের প্রথম সপ্তাহে দেশের বেশিরভাগ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে অভ্যন্তরীণ নদীবন্দর ও সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত দেওয়ার পূর্বাভাস দেয়া হয়। এইবার মে মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে। এই লঘুচাপগুলোর মধ্যে কোনোটি নিম্নচাপে রূপ নিতে পারে অথবা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। দিনে 4 বার অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোন এলাকায় এবং কোন জেলার উপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে তা উল্লেখপূর্বক আমরা অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সতর্কবার্তা দিয়ে থাকি। এছাড়া মে মাসের মাঝামাঝি সময়ে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে বলেও পূর্বাভাস দেন এ আবহাওয়াবিদ। মে মাসেও আমরা আশঙ্কা করছি যে আমরা তাপপ্রবাহ পাবো, কখনো কখনো মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহরও অতীত রেকর্ড এই মে মাসেই রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপের পাশাপাশি আবহাওয়া সম্পর্কে জনসচেতনতাই পারে বজ্রপাতে প্রাণহানি কমাতে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় বেড়েই চলেছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। প্রশাসনের সামনে দিয়েই মহাসড়কে অবাধে চলছে এসব অবৈধ যান, যেন দেখার কেউ নেই। ফলে সড়কে বাড়ছে দুর্ঘটনা, প্রতিনিয়তই ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে জেলার সড়ক মহাসড়কগুলো। তাই মহাসড়কে অবৈধ যানের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন জনসাধারণ। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের লাহিনী এলাকার দৃশ্য এটি। চলছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান। থামানো হচ্ছে একের পর এক মোটরসাইকেল, বৈধতা যাচাই করা হচ্ছে কাগজপত্রের। তবে প্রশাসনের সামনে দিয়ে অভিযান চলাকালে মহাসড়ক দিয়ে অবাধে চলছে অবৈধ 3 চাকার যানবাহন। ফলে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। কুষ্টিয়া শহরের মধ্যে দিয়ে কিন্তু অবৈধ যে 3 চাকার যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু প্রশাসনের সামনে দিয়ে চলাফেরা করে। আপনারা দেখেন যে চলাফেরা করছে, কিন্তু অন্যান্য যেসব মোটরসাইকেল ধরছে, কিন্তু 3 চাকার যে যানবাহন আছে এগুলা ধরতেছে না। প্রশাসনের নাকের ডগা দিয়ে গেলেও প্রশাসন অনেক সময় তোয়াক্কা করে না। এর একমাত্র কারণ হচ্ছে এখানে গিভ অ্যান্ড টেক হয়। এদিকে জেলার মহাসড়কগুলোতে অবৈধ যানের দৌরাত্ম্যে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। তাই এসব অবৈধ যানের বিরুদ্ধে
কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বৈধ যান চালকদের। একটা লোক হাত মারলেই রোডের মাঝখানে দাঁড়া পড়ে, তাহলে একটা স্পিডের গাড়ি যদি দাঁড়া পড়ে, সেই স্পিডের গাড়ি ওনাকে মারা ছাড়া আর কোনো গতি থাকে না। এই অবৈধ গাড়ির জন্য আমাদের চলাচলের বিশাল সমস্যা। আর মহাসড়কে এসব অবৈধ যানবাহন চলাচলের পেছনে প্রশাসনকেই দায়ী করছেন সচেতন নাগরিকরা। প্রশাসনের সাথে এই সমস্ত যানবাহনের মালিকদের একটা যোগসাজশ থাকতে পারে। এটা তার ধারণা করাটা স্বাভাবিক, যেহেতু এটা অবৈধ তাহলে চলছে কিভাবে? প্রশাসনের নাকের ডগা দিয়ে এগুলো চলার কথা না, তারপরও যেহেতু চলছে অবশ্যই প্রশাসন এই দায় এড়ায় যেতে পারে না। তবে সকল অভিযোগ অস্বীকার করে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, হাইওয়ে থানার কোনো সদস্যের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পেলে নেবেন ব্যবস্থা। আমার যে জুরিডিকশন আছে এর ভিতরে খোঁজ নিয়ে দেখেন এরকম কোনো সিস্টেম কোথাও নাই। যদি স্পেসিফিক অভিযোগ থাকে বা আমার কাছে কেউ স্পেসিফিক অভিযোগ করেন, আমি অবশ্যই সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব এই অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তি নিশ্চিত করার জন্য। শুধু আশ্বাস নয়, মহাসড়কে অবৈধ যান বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন, শৃঙ্খলা ফিরবে সড়কে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA এর বিতর্কিত সেচ নীতিমালার কারণে এবার বরেন্দ্র অঞ্চলের অর্ধেক জমিতে ধান চাষ হয়নি। BMDA কর্তৃপক্ষ পানি না দেয়ায় মাঠের অর্ধেক জমি খালি পড়ে আছে। তাই বংশ পরম্পরায় ধান চাষ করে আসা আদিবাসী কৃষকরা কাজের সন্ধানে এখন ছুটছেন অন্য জেলায়। বিশেষজ্ঞরা বলছেন, BMDA এর কারণে খাদ্য উৎপাদন ও বরেন্দ্র অঞ্চলের কৃষকরা আর্থিক সংকটে পড়বে। কাজী শাহেদের প্রতিবেদন। খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত বরেন্দ্র অঞ্চল, বিপুল ধান উৎপাদন হয় এই অঞ্চলে। কিন্তু এবার সেচের পানির বিকল্প সমাধান না করে কৃষকদের ধান চাষ বন্ধ করতে বাধ্য করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার কারণ দেখিয়ে বড় মৌসুমে অর্ধেক জমিতে সেচ বন্ধ করে দেওয়া হয়। পানির অভাবে ধান চাষ করতে না পেরে জমি ফেলে রেখেছেন কৃষকরা। ধান চাষ না হয় দেশের অন্যান্য এলাকায় কাজের সন্ধানে ছুটছেন আদিবাসী কৃষক ও শ্রমিকরা। অর্ধেক জমি পড়ে আছে, এক সাইড মরি আছে, পড়ে আছে, মরুভূমি দেখতে পাচ্ছেন, সব পড়ে আছে। পানির অভাবের লাগে তো পড়ে আছে। এই পানি না পাইলে তো আমাদের অসুবিধা হচ্ছে না, হচ্ছে আমাদের অসুবিধা। এখন যে ঘাটে খাওয়া মানুষ আমরা, পানি আপনার আগে যে পরিমাণ পাইতাম এখন ওই পরিমাণ পানি পাচ্ছি না। হঠাৎ করে সেচ সুবিধা বন্ধ ও কৃষকদের বিকল্প চাষাবাদের জন্য পর্যাপ্ত সময় না দেওয়ার দায় স্বীকার করে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে চেষ্টা করা হবে। এই বড় মৌসুমটাকে আমরা ক্রিটিক্যাল মনে করি। এরপরে যখন গম কেটে নিচ্ছে, ভুট্টা তুলছে, তারপরে ওরা যাক, এতে আউশে যাক, কোনো অসুবিধা নেই। কারণ আউশে আপনি জানেন যে সিজনের শেষের দিকে, মধ্য থেকে শেষের দিকে অলরেডি আকাশে কিছু বৃষ্টি পাওয়া যায়। BMDA কর্তৃপক্ষ সেচ সুবিধা বন্ধ করায় জেলায় ধান উৎপাদন কমেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বড় কমে গেছে, আগে ৭২,০০০ ছিল, এখন ৬৮,০০০ হয়েছে। কিন্তু এটা আবার আমাদের কিন্তু ভুট্টা, গম, সরিষাতে বেড়ে গেছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্তের ফলে বরেন্দ্র এলাকার মাঝারি থেকে ছোট এবং আদিবাসী চাষিরা তীব্র অর্থনৈতিক সংকটে পড়বে, খাদ্য ভাণ্ডারেও টান দেখা দেবে। সুবিধা না পায় তাহলে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এবার যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ জমি অনাবাদী অবস্থায় পড়ে রয়েছে। এই অনাবাদী অবস্থায় পড়ে থাকলে কৃষকরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের উৎপাদন অর্ধেকে নেমে আসবে। যারা আদিবাসী, যারা শুধু বড় চাষের উপরেই ভিত্তি করে, তাদের বেশি জমিও নাই, হয় বর্গা করে অথবা বিভিন্নভাবে এই জমি তারা ছোট্ট অল্প পরিসরে করে বড় আবাদ করে। তো এই বড় ধানের যদি সেচ না দেওয়া হয় তাহলে প্রোডাকশন ধানের চিটা হয়ে যাবে। চেয়ারম্যানের একক সিদ্ধান্তে ও বোর্ড সভায় অনুমোদন ছাড়াই নতুন সেচ নীতিমালা মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু করেছে BMDA, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ফসল উৎপাদনে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। টাঙ্গাইলের দেলদুয়ার মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী ডুবাইল ও গবরা গ্রামের সড়কটিতে স্বাধীনতার ৫৪ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। এতে চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। ভোগান্তি লাঘবে বাধ্য হয়ে স্থানীয়রা ৫ বছর ধরে বাড়ি বাড়ি থেকে চাল তুলে বিক্রি করে সেই টাকা দিয়ে ১ কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ করেছেন। দ্রুতই কাঁচা রাস্তাটি পাকা করার দাবি স্থানীয়দের। আর প্রশাসন বলছে, পরিদর্শন করে রাস্তাটি সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। এভাবেই বাড়ি বাড়ি গিয়ে চাল তুলছেন স্থানীয়রা।
একদিন দুদিন নয়, 5 বছর যাবৎ চাল তুলছেন তারা। 5 বছরের চাল বিক্রি করা 4 লাখ টাকা, এলাকাবাসী সহায়তায় 1 লাখ টাকা এবং তাদের স্বেচ্ছাশ্রমে তৈরি করা হয়েছে 1 কিলোমিটার রাস্তা। এই দৃশ্য টাঙ্গাইলের দিলদুয়ার মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী ডুবাইল ও গবরা গ্রামের। এই 1 কিলোমিটার রাস্তা না থাকার জন্য চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হয়েছে পার্শ্ববর্তী গ্রামের হাজার হাজার মানুষদের। রাস্তাটি নিচু হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তাঘাট তলিয়ে থাকায় নৌকাই তাদের একমাত্র ভরসা। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। অসুস্থ রোগী নিয়ে যাতায়াতে পড়তে হয় ভোগান্তিতে। বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও প্রশাসন ভোগান্তি লাঘবে রাস্তা তৈরির আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি। এখন রাস্তাটি পাকা করে দেওয়ার দাবি স্থানীয়দের। আমাদের এই রাস্তায় চলাফেরা কষ্ট হয়, আমাদের ছোটরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। বৃষ্টির দিনে রাস্তা দিয়ে হাঁটা যায় না, পানি উঠে। চিকিৎসা ক্ষেত্রে আরো দুর্ভোগ, বিগত এই কিছু দুর্ঘটনা ঘটে। এক একজনের অবস্থা বুঝে এক এক রকম চাউল তুলি, কেউ 1 পোয়া দেয়, কেউ আধা কেজি দেয়, এরকম ভাবে দেয়। দিতে দিতে দেখা যায় যে একটা বড় ধরনের ফান্ড তৈরি হয়েছে। প্রায় 4 লাখ টাকার মতো আমাদের ওই ফান্ড থেকে আসছে এবং আমাদের গ্রামবাসীর সকলের সহযোগিতায় আরো 1 লাখ টাকার মতো উত্তোলন করে আমরা 5 লাখ টাকার এই রাস্তা নির্মাণ করছি। স্থানীয়রা রাস্তা তৈরির কাজ করছে এমন কোনো বিষয়ে অবগত নন বলে জানান স্থানীয় ইউপি সদস্য। এখানে জানানো উচিত ছিল না, মেম্বার চেয়ারম্যান জানাইতো, জানা মহিলা কাজ করতেছি, এর একটা প্রকল্প দেন। দুর্ভোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দিলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। আর সরজমিন পরিদর্শন করে গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুত সংস্কার করার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা নির্দেশনা প্রদান করে দিব যে তারা যেন স্থানীয়ভাবে রাস্তাটি পরিদর্শন করে এবং যার যার উপজেলার অংশটুকুতে তারা যে সরকারি যে পদক্ষেপ সেটি কার্যক্রম যেন গ্রহণ করে। স্থানীয়দের ভোগান্তি লাঘবে দ্রুত এই রাস্তাটি সংস্কার করবে প্রশাসন, এমনই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।